জ্বালানি কি আপনাদের বাবার টাকায় কেনা হচ্ছে নাকি? জনগণের ট্যাক্সের টাকায় কেনা এই জ্বালানি বন্ধ করা। বলবো যে এই ধরনের মূর্খ উপদেষ্টা বাংলাদেশের ইতিহাসে কেউ কোনোদিন মিথ্যা তথ্য দেওয়ার চেষ্টা করেছে এবং বর্তমান যে স্থানীয় সরকার উপদেষ্টা সেও ক্রমাগত মিথ্যাচার করেছে আমাদের এই আন্দোলন নিয়ে। সে বারে বারে বলেছে এখানে আইনি জটিলতা রয়েছে, এখানে সাবজুডিস ম্যাটার রয়েছে এবং অন্যান্য কথা বলেছে। অথচ বাংলাদেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্ট থেকে আপিল বিভাগ থেকে এই জিনিসটা বহু আগেই নিষ্পত্তি হয়ে গিয়েছে। তারপরেও যদি সে বলে যে এখানে আইনি জটিলতা রয়েছে, তাহলে আমি বলবো যে এই ধরনের মূর্খ উপদেষ্টা বাংলাদেশের ইতিহাসে কেউ কোনোদিন দেখে না। আপনারা জানেন যে আমি একটু স্পেসিফিক্যালি ক্যাটাগরিক্যালি বলতে চাই এবং আমার বিশেষ করে সাংবাদিক ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই এবং এখানে সকলে যারা উপস্থিত রয়েছেন এই কথাগুলো জনগণের জানা দরকার, মানুষের জানা দরকার। আপনারা অন্য সকল কিছুর পাশাপাশি এই বক্তব্যটাও আপনারা দয়া করে প্রচার করবেন। একটা আন্দোলন যখন হয়, আন্দোলন মানেই হলো সেখানে সমস্ত কিছু বন্ধ করে দাবি দেওয়ার জন্য অবস্থান করা। আন্দোলনকারীরাই সেই কাজটি করে থাকে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি দাওয়া মেনে নেওয়া হয়। এটাই হলো গিয়ে আন্দোলনের ডেফিনিশন। কিন্তু আপনারা লক্ষ্য করবেন, আমরা যেদিন থেকে আন্দোলন শুরু করেছি, আমরা 1 সেকেন্ডের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো একটি জরুরি সেবা 1 সেকেন্ডের জন্য বন্ধ করা হয় নাই। উপরন্তু আমরাই নিশ্চিত করেছি যাতে এই সেবাগুলো চালু থাকে, এই সেবাগুলো যাতে জনগণের দুর্ভোগের সৃষ্টি না হয়। এর মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা, টিকাদান কর্মসূচি সহ যে আঞ্চলিক কার্যালয়গুলোতে যে ধরনের জরুরি সেবা দেওয়া হয়ে থাকে, নাগরিক সনদ, সকল কিছু কিন্তু আমরাই বলে রেখেছি যে এটা যাতে জনগণ যাতে এই সেবাটি পেয়ে থাকে। এরপরে যখন আমরা আমাদের আন্দোলন নিয়ে রাজপথে অবস্থান করলাম, তখনও কিন্তু আমাদেরকে একটা মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছিল যে এই সরকার এই বিষয়টি সুরাহা করবে এবং এই ধরনের একটা আশ্বাস দিয়ে আমাদের সাথে প্রতারণা করে, আপনাদের সাথে যারা আন্দোলন করেছেন দীর্ঘদিন যাবত আপনাদের সাথে প্রতারণা করে। আমরা তখন বলি যে ঠিক আছে, আমরা জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা রাজপথ ছেড়ে দিয়ে চলে আসি এবং আমরা আশা করেছিলাম যে সরকার হয়তো একটা যৌক্তিক সমাধানের দিকে এই আন্দোলনটাকে নিয়ে যাবে এবং এটার একটা যৌক্তিক পরিণতি তারা ঘটাবে। কিন্তু আমরা দেখেছি যে তারা আসলে মিথ্যা কথা বলে আমাদের এই আন্দোলনটাকে রাজপথ থেকে সরিয়ে আনার জন্য তখন এই কাজটি করেছে, কিন্তু পরবর্তীতে তারা কোনো ধরনের পদক্ষেপ নেয় না। এরপরে ঈদের পরে যখন আমরা আন্দোলনটা আবার পুনরায় শুরু করলাম, আপনারা জানেন যে তার আগে লন্ডনে একটা ঐতিহাসিক বৈঠক হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক, আগামী দিনের রাষ্ট্রনায়ক ইনশাআল্লাহ দেশনায়ক জনাব তারেক রহমানের সাথে একটি বৈঠক করে আসে এবং সেই বৈঠকের পরে আমরা ভেবেছিলাম যে এই সরকারের পক্ষ থেকে কোনো না কোনো পক্ষ থেকে এই নগর ভবনের যে আইনি জটিলতাটা তৈরি হয়েছে, কারণ আইনি জটিলতা কেন বলছি, বর্তমানে নির্বাচন কমিশনের যে গ্যাজেট প্রকাশ হয়েছে, এরপরে সর্বোচ্চ আদালত থেকে যে রায় নিষ্পত্তি করা হয়েছে, রিট নিষ্পত্তি করা হয়েছে, এরপরে নগর ভবনে কোনো প্রশাসক আইনত বসতে পারে না। এটা আমারও কথা, এটা আইনজীবীদেরও কথা, এটা জনগণেরও দাবি। কিন্তু আমরা দেখলাম এই যে এতগুলা মানুষ দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করে চলেছি, সরকার কোনো ভ্রুক্ষেপ করছে না, তারা দেখেও না দেখার ভান করছে। উপরন্তু গত 2-3 দিন যাবৎ তারা আমাদের এই আন্দোলনকে ভণ্ডুল করার জন্য নানাবিধ ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে। এর মধ্যে গত পরশুদিন সন্ধ্যায় আপনাদেরকে বলতে চাই যে বর্তমান যে স্থানীয় সরকার যে উপদেষ্টা রয়েছে আসিফ মাহমুদ, সে সরাসরি ফোন করে আমাদের নগর ভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিল যে বর্জ্য ব্যবস্থাপনার জন্য যে গাড়িগুলোকে ব্যবহার করা হয় সেই গাড়িগুলোতে যাতে জ্বালানি বন্ধ করে দেওয়া হয় এবং তার উদ্দেশ্য ছিল যদি বর্জ্য ব্যবস্থাপনা বা বর্জ্য কার্যক্রম সেটাকে বন্ধ করা যায় বা সেটাকে স্থবির করা যায়, সেই দায়টা আমাদের উপরে পরদিন চাপাবে এবং মিথ্যা প্রচারণা মিডিয়ার মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করে আমাদের এই আন্দোলনটাকে ক্ষতিগ্রস্ত করবে, আমাদের মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করবে।
কিন্তু তাদের এই ষড়যন্ত্র আমরা সফল হতে দেই নাই। আমি খালি এই সরকার এবং উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই, এই জ্বালানি কি আপনাদের বাবার টাকায় কেনা হচ্ছে নাকি? জনগণের ট্যাক্সের টাকায় কেনা এই জ্বালানি বন্ধ করুন। আপনারা কে? আপনাদের সেই কোনো অধিকার নাই, আপনাদের কোনো জনগণেরও ম্যান্ডেট নাই, আপনারা জীবনে একটা ভোটও কোনোদিনও পান নাই। অতএব আপনাদেরকে একটা বিশেষ পরিস্থিতিতে ছাত্র জনতা রক্তাক্ত গণ অভ্যুত্থানের মাধ্যমে বসানো হয়েছিল যে আপনারা দ্রুততম সময়ে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করে জনপ্রতিনিধি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনারা প্রস্থান করবেন। কিন্তু আমরা ক্রমাগত দেখতে পাচ্ছি এই সরকারের বিভিন্ন উপদেষ্টারা, বিশেষ করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ব্যাপক দুর্নীতি, ব্যাপক লুটপাটে জড়িয়ে পড়েছে। আর হাসিনার আমলে 15 বছরে পিয়ন কামাইছে 400, আর এখন 9 মাসে কামাইছে 350। এই হলো গিয়া এদের দুর্নীতির মাত্রা।